স্যার একটা খুবই বার্নিং ইস্যু পুরো বাংলাদেশে, এটা মাঝে মাঝেই স্যার এটা ব্যাপকভাবে আলোচিত হয়। সেটি হলো আমরা যেমন দেখি যে আইন পেশাতে কেউ যদি নিযুক্ত হতে চায় তাকে কিন্তু পরীক্ষার মাধ্যমে তার যে এডুকেশনাল যে কোয়ালিফিকেশন আছে তার বাইরে কিন্তু আবার পরীক্ষায় অবতীর্ণ হতে হয় এবং সেখান থেকে তাকে পরে ওকালতি করার একটা বৈধতা, একটা লাইসেন্স দেওয়া হয়। আমাদের বাংলাদেশে, আমি জানি না সারা পৃথিবীতে এটা নিয়ে কী আলাপ আছে, কিন্তু আমাদের দেশে যে আলাপটা আছে যে পড়ালেখা ছাড়াই আমরা অনেককেই রাস্তাঘাটে, ইউনিয়ন, উপজেলা লেভেল, জেলা লেভেল, ইভেন ঢাকা শহরেও আমরা কিন্তু দেখি যে অনেকেই সাংবাদিক পরিচয় দেয়। এই ক্ষেত্রে স্যার কী ধরনের প্রাতিষ্ঠানিক এটাকে নিয়ন্ত্রণ না বলে এক ধরনের সুব্যবস্থাপনা করা যায় স্যার? ঠিক আছে না, আপনি আসলে এই যে বিষয়টি অবতারণা করেছেন, এটি দীর্ঘদিন ধরে অনেকেই অনেক কথা বলছেন। সত্যিকার অর্থে এটি কিন্তু আমি আবার বলি যে যিনি সাংবাদিকতা করছেন শিক্ষাগত যোগ্যতা ছাড়া, সেটি কিন্তু তারও কিন্তু সমাজে রেপুটেশনের একটা ব্যাপার, কিন্তু রেপুটেশনটা তার থাকছে না। তিনিও কিন্তু আলোচিত, সমালোচিত হচ্ছেন এবং যেই প্রতিষ্ঠান তাকে নিয়োগ দিচ্ছে ওই প্রতিষ্ঠানেও কিন্তু ক্রেডিবিলিটি থাকছে না। তো কাজেই এটা এখানে যে ধরনের মিডিয়া অর্গানাইজেশনগুলো আছে তাদেরকে কিন্তু নিজস্ব একটা পলিসি থাকতে হবে যে তারা কোন ধরনের স্টাফ দিয়ে, কোন ধরনের রিসোর্স পার্সন দিয়ে তারা সাংবাদিকতা করাবেন এবং যিনি ব্যক্তি অর্থাৎ যিনি সাংবাদিকতাকে প্রফেশন হিসেবে নিয়েছেন তাকেও চিন্তা করতে হবে যে তার যে শিক্ষাগত যোগ্যতা সেটার সাথে তার পেশার মিল আছে কিনা। এখানে দুই ধরনের দায়িত্ব। এখন মাঝখানে একটি যে বড় দায়িত্ব যে কোয়ালিটি কন্ট্রোলিংয়ের যেটা বা ব্যবস্থাপনার, সেখানে কিন্তু সরকারের একটা বিশেষ দায় আছে আমি মনে করি। বিশেষ করে আমাদের রেলিভেন্ট মন্ত্রণালয় আছে, আপনি জানেন তথ্য সম্প্রচার মন্ত্রণালয়, তারা কিন্তু এখানে পলিসি ডেভেলপ করতে পারে যে যেখানে সাংবাদিকতা বা গণযোগাযোগ বা যোগাযোগের থেকে পড়াশোনা করে সেখানে আপনার গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন করার মানুষজন পাওয়া যাবে না, বিশেষ করে ইউনিয়ন বা উপজেলা বা জেলা পর্যায়ে, সেখানে তাহলে কোন ধরনের ব্যক্তিরা সাংবাদিকতা আসবে? তাদের জন্য অবশ্যই একটা মিনিমাম স্ট্যান্ডার্ড গ্র্যাজুয়েশন সেট করা উচিত। পাশাপাশি তাদের একটা পরীক্ষা দিয়ে তাদের একটা লাইসেন্সিং সিস্টেম করা উচিত, যেটা যে তাদের একটা কোয়ালিফাইং একটা সার্টিফিকেট অবশ্যই প্রয়োজন। তাতে হবে কি, যে ব্যক্তি সাংবাদিকতায় আসবেন তারও যেমন সম্মান বাড়বে এবং যেই প্রতিষ্ঠান তাদের নিয়োগ দিবেন তাদেরও ক্রেডিবিলিটি বাড়বে এবং সরকারেরও কিন্তু এখানে যথেষ্ট সুনাম বৃদ্ধি হবে। আরেকটি বিষয় আমি আপনাকে এখানে বলতে চাই, এখন কিন্তু আর স্থানীয় সাংবাদিকতা বলে কিছু নাই। বর্তমান বিশ্বে দেখেন, একজন যদি একটি অজপাড়া গাঁও থেকে, অর্থাৎ একেবারে বিচ্ছিন্ন একটি গ্রাম থেকেও যদি একটি রিপোর্ট লেখেন বা সাংবাদিকতা করেন এবং সেটি যদি অনলাইনে আসে, অনলাইন নিউজ পোর্টালে আসে, সেটা কিন্তু আপনি একেবারে আফ্রিকা মহাদেশের যে কোনো একটি দেশ থেকে আপনি দেখতে পাবেন, আমেরিকা থেকে আপনি দেখতে পাবেন, যে কোনো দেশ থেকে দেখতে পাবেন। কাজে এখন স্থানীয় সাংবাদিকতা ধারণাটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা অনেকটা গ্লোকাল বলি, যে একই সাথে গ্লোবাল, একই সাথে লোকাল ইস্যুটাকে কিন্তু এখন গ্লোবালি দেখা যাচ্ছে। কাজেই যদি গ্লোবাল এন্ড লোকাল মিলে আমরা গ্লোকাল, এখন যদি কোয়ালিটিটা ভালো না হয় তাহলে দেখবেন ওই যেই নিউজ পোর্টাল থেকে সাংবাদিকতা করা হচ্ছে বা যেই এজেন্সি থেকে করা হচ্ছে তাদেরকে কিন্তু মানুষ ভালোভাবে নিবে না এবং তারা সমাজে ধিকৃত হবে। এবং যে ব্যক্তি রিপোর্ট লিখবেন, ভুলভাল ভরা যদি রিপোর্ট লেখেন, উদ্দেশ্যপ্রণীত রিপোর্ট লেখেন, তাহলে কিন্তু অবশ্যই তার পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন উঠবে। স্যার দুইটা ঘটনা আমি আপনার সাথে একটু শেয়ার করি স্যার সংক্ষেপে। একটা ঘটনায় আপনি দেখবেন যে ঢাকার একজন সাংবাদিক একজন বিদেশি ক্রিকেটারকে ইন্টারভিউ করার চেষ্টা করছেন ইংলিশে। ওইটা ইংলিশের যে মান বা তার যে ব্যর্থতা কথা বলার ক্ষেত্রে, এটা নিয়ে কিন্তু ব্যাপক ট্রল হয় স্যার। ইভেন এটা ওয়ার্ল্ড কাপেও ট্রল হয়েছে সবসময়। এটা স্যার খেয়াল করেছেন কিনা যে একজন ইংলিশ ক্রিকেটারকে বাংলাদেশের একজন, যাই হোক, এটা সাংবাদিকতার একটা ঘটনা। আরেকটা ঘটনা বলি, কয়েকদিন আগে একজন টেলিভিশন অ্যাক্ট্রেসের মৃত্যু হলো। তখন তার শিশু সন্তান ক্লাসে, সে মনে হয় 7, 8 বা 9 বছর বয়সী হবে, তাকে সব সাংবাদিকরা গিয়ে চ্যানেলাই সহ জিজ্ঞেস করেছে যে তোমার মা কিভাবে মারা গেল, মৃত্যুর আগে তার কি অবস্থা হয়েছিল। এটা কিন্তু ব্যাপক সমালোচিত হয়েছে স্যার, এগুলো নিশ্চয় আপনি খেয়াল করেছেন। ফলে এটা কি স্যার মিডিয়া লিটারেসির অভাব এবং মিডিয়া লিটারেসি এবং এডুকেশন, এই দুটো কি? শুধু মিডিয়া লিটারেসি না, যখন একজন সাংবাদিক হবেন
সাংবাদিক হলে শুধু তার মিডিয়া লিটারেসি থাকলেই হবে না, বরং তার অ্যাডভান্স স্কিল থাকতে হবে। মিডিয়া লিটারেসির কথা আমরা বলি যে সাধারণ মানুষের মিডিয়া বোঝার জন্য যে দক্ষতা বা যে নলেজ, সেটাকে আমরা মিডিয়া লিটারেসি বলি। কিন্তু যিনি মিডিয়া প্রফেশনাল, তার তো শুধু লিটারেসি থাকলে হবে না, তার প্রয়োজন হলো আপনার অ্যাডভান্সড লেভেলের নলেজ থাকতে হবে। যেমন যে আপনি যে দুটো উদাহরণ দিলেন, এই দুটো উদাহরণেই বোঝা যায় যে এই সাবজেক্টটায় পড়াশোনা করা লোককে সাংবাদিকতায় আসতে হবে এবং দক্ষতার পরিচয় যিনি দিতে পারেন আসতে হবে। এখন আমি আবার আরেকটি কথা আপনাকে বলবো, এই সাবজেক্টে যিনি পড়াশোনা করবেন সবাই যে আবার সাংবাদিক হবেন, সাংবাদিকতায় তার দক্ষতা হবে, মুন্সিয়ানা তৈরি হবে, সেটা কিন্তু নিশ্চিত করে বলা যায় না। বরং যিনি সাবজেক্টে পড়ছেন, পাশাপাশি তার ফিল্ড সম্পর্কে যথেষ্ট নলেজ আছে, তিনি প্র্যাকটিসটা জানেন, প্র্যাকটিক্যালি তিনি লিখতে পারেন, বলতে পারেন, তথ্য সংগ্রহ করতে পারেন, হ্যাঁ, গুছিয়ে প্রকাশ করতে পারেন, তাহলে সেই ধরনের মানুষকে কিন্তু সাংবাদিকতায় প্রায়োরিটি দেওয়া উচিত আমি মনে করি। তো কাজেই এখানে তো একই সাথে ডিগ্রির প্রয়োজন হবেই, সাথে সাথে দক্ষতা দুটোরই প্রয়োজন হবে। এখানে পাঠেরও প্রয়োজন এবং আপনার মাঠের নলেজের প্রয়োজন। পাঠ এবং মাঠ, এই দুটো নলেজকে সমন্বয় করতে হবে। জি স্যার। ঢাকার কয়েকজন বড় সাংবাদিক, বড় বলতে আমি যারা সাংবাদিক নেতা তাদেরকে বোঝাচ্ছি না, যারা ইন রিয়েল সেন্স গুড জার্নালিস্ট, তাদের কয়েকজনের সাথে আমার এই বিষয়ে কথা হয়েছিল। তাদের একটা পয়েন্ট আছে এই ব্যাপারে, শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করে দেওয়া, পরীক্ষা দিয়ে বার কাউন্সিলের মতো কিছু করার বিষয়ে তাদের একটা বক্তব্য। তাদের বক্তব্য হলো যে যদি এরকম বার কাউন্সিলের মতো কিছু করা হয় বা কোনো সাংবাদিকের, ডাক্তারকে যেরকম লাইসেন্স দেওয়া হয় পরীক্ষার পরে বা যোগ্যতার পরে, তাহলে এটা ঢাকা শহরের কিছু সাংবাদিক তারা এটাকে আবার কুক্ষিগত করতে পারে, তারা একটা ব্যবসা চালু করতে পারে। স্যার কি বুঝতে পেরেছেন পয়েন্টটা? অবশ্যই। আবার দেখবেন ইদানিং শুধু ডাক্তার বা উকিলের জন্য না, শিক্ষক হওয়ার জন্য কিন্তু একটা নিবন্ধন করতে হয়, পরীক্ষা দিতে হয়, আপনি জানেন তো? জি, নিবন্ধনটা করতে হয় না। এইটাই বলছি যে কুক্ষিগত করার জন্য যেখানে মেকানিজমটা ডেভেলপ করতে হবে, ওই জন্য সরকারকে এখানে যথাযথ পলিসিটাকে, সরকার, সম্পাদক, মালিক পক্ষ সহ সবাই, এটা এখানে ট্রাইপার্টাইট একটা আপনার মেকানিজম তৈরি করা যায়। সেটা হলো যে সাংবাদিক এবং সরকার, হ্যাঁ, পাশাপাশি সিভিল সোসাইটির মধ্যে গবেষক হতে পারে, আপনার এনজিও প্রতিনিধি আসতে পারে, হিউম্যান রাইটস ডিফেন্ডার আসতে পারেন, শিক্ষকরা আসবেন, এ ধরনের একটি গোষ্ঠী আসবেন। পাশাপাশি সাংবাদিক এবং সাংবাদিকতার প্রতিষ্ঠান যারা পরিচালনা করেন তারা থাকবেন, আর সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি থাকবেন, থেকে কিন্তু একটা ভালো মেকানিজম ডেভেলপ করা যায়। আসলে এটি না করলে আমাদেরই কিন্তু পেশাগত ঝুঁকিগুলো বাড়ছে দিনে দিনে, পেশাগত সুনাম নষ্ট হয়ে যাচ্ছে। আপনি দেখবেন যে সাংবাদিকতা হলো একটা মূলত ইউনিভার্সাল পেশা, এই পেশাটাকে কিন্তু আমাদেরকে কোনোভাবেই দুর্বল করার সুযোগ নেই। যতটা এটাকে সম্মানজনক করা যাবে, যতটা এটাকে শক্তিশালী করা যাবে, তত দেশের জন্য, দেশের জন্য। স্যার আপনার কাছে, জি স্যার, সর্বশেষ প্রশ্ন। স্যার, সাংবাদিকতা আমরা মনে করি যে সবচেয়ে মেধাবী মানুষের পেশা সাংবাদিকতা, কিন্তু মেধাবী ছেলেমেয়েরা সাংবাদিকতায় আগ্রহ হারিয়ে ফেলেছে। তার মূল কারণ তারা বললেন যে কয়েকদিন আগে একটা স্টোরিও হয়েছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েদের সাথে কথা বলে স্টোরিটা করেছিল একটা মিডিয়া, যে কম বেতনে তাদেরকে অফার করা হয়, ফলে তারা মনে করে যে এইখানে মেধাবীদের আসার জায়গাটা সংকুচিত হচ্ছে দিন দিন। স্যার, এই বিষয়ে আপনার? ঠিকই বলেছেন। আসলে হ্যাঁ, এটা আমি আপনার সঙ্গে আরেকটু যোগ করব যে একই সাথে মেধাবী, একই সাথে পরিশ্রমী, এই দুটি নলেজেরই কিন্তু, দুটি বিষয়েরই কিন্তু খুব প্রয়োজন। যে নলেজও থাকতে হবে, পাশাপাশি পরিশ্রম করার মানসিকতা থাকতে হবে। এবং আরেকটি ব্যাপার, আমি একটা ইংরেজিতে একটা কথা বলি, এটা বিখ্যাত মোটিভেশনাল স্পিকার শিব খেলা বলেছেন যে রিস্ক টেকার্স মুভ ফরওয়ার্ড ওপেনিং দেয়ার আইস, অর্থাৎ তাদের আইটাকে ওপেন রেখে মুভ ফরওয়ার্ড করে। আর যারা গ্যাম্বলার্স শুট ইন দ্য ডার্ক। তাহলে এখন বুঝতে হবে আসলে সাংবাদিকতা করলে সে দ্রুত মানুষের মধ্যে পৌঁছে যাবে, মানুষের মধ্যে তার একটা ইমেজ তৈরি হবে, সোসাইটিতে তার একটা নাম তৈরি হবে, দেশের মানুষের প্রতি তার কর্তব্য নিষ্ঠার একটা পরিচয় প্রকাশ হবে। এতে কী হবে, আলটিমেটলি সে রিওয়ার্ডেড হবে। এটি অনেক বড় ব্যাপার। তো যারা শর্টকাটে জীবন গঠন করতে চান তাদের জন্য এই পেশায় না আসাটাই ভালো। যে শর্টকাট, অনেকেই বড় হতে গেলে মানে শুরু থেকেই একটা শান শৌকত না, একটা শর্টকাট লাইফ, অতি অল্প সময়ে তারা বড় হতে চায়। এখানে অতি অল্প সময়ে বড় হওয়ার কোনো সুযোগ নাই।
তো সেই জন্যই তারা অন্যান্য চাকরি খুঁজে, গভর্নমেন্ট চাকরি খুঁজে, বিসিএস ক্যাডার হতে চায়, পাশাপাশি আপনার ইন্টারন্যাশনাল ডোনার এজেন্সির চাকরি করে, সাংবাদিকতা এবং কমিউনিকেশন পরে আপনি জানেন এখন অনেক চাকরির সুযোগ হয়েছে, বিশেষ করে এনজিও, আইএনজিও, ডোনার এজেন্সি, গভর্নমেন্ট অর্গানাইজেশনস, পাশাপাশি আপনার রিসার্চ অর্গানাইজেশনস, হ্যাঁ, এবং অনেক কর্পোরেট অর্গানাইজেশনস আছে, মাল্টিন্যাশনাল কর্পোরেট অর্গানাইজেশন, ব্যাংক, বিমা, বহু প্রতিষ্ঠানে এখন সাংবাদিকতা, গণযোগাযোগ এবং যোগাযোগ বিভাগের শিক্ষার্থীরা চাকরি করতে পারে এবং অনেকেই সেই সুযোগটাই নিচ্ছে। মেধাবী বলতে যাদের রেজাল্ট ভালো, হয়তো আপনি তাদেরকেও মিন করতে পারেন, তো তারা কিন্তু সহজেই এই চাকরিগুলোতে ঢুকে যাচ্ছে, দূতাবাসগুলোতে চাকরি করছে। কেন? যে এগুলোতে একটু তুলনামূলকভাবে প্রফেশনাল এটা কম, ঝুঁকিটা কম। আবার সাংবাদিকতায় অনেকে মনে করছেন যে তারা একটু ডেপ্রাইভড হচ্ছেন, তাদের বেতন কম, সুযোগ সুবিধা কম, এই বিষয়ে। কিন্তু আমি আপনাকে একটা পাল্টা প্রশ্ন করি, যাদের সত্যিকার অর্থেই দক্ষতা আছে এবং যিনি সত্যিকার অর্থেই একজন পেশাদার সাংবাদিক, আপনি বলেন এরকম সাংবাদিক তারা কিন্তু আর্থিকভাবেও কোনোভাবে পিছিয়ে নেই, জ্ঞানের দিক থেকেও পিছিয়ে নেই, নামের দিক থেকেও পিছিয়ে নেই। তাহলে এই পেশাটাকে ভালোবেসে এগিয়ে আসতে, আমি এটা আপনার সাথে এগ্রি করি, কারণ কেউ যদি শিক্ষক হয়েছেন, আমি একটু আপনাকে বলি, আপনি একটা পর্যায়ে এসেছেন, আপনি বলেন তো পরিশ্রম ছাড়া কি আপনি পর্যায়ে আসতে? স্যার, আমি তো ফার্স্ট ইয়ার যেদিন পরীক্ষা দিলাম এরপর থেকে আমি কিন্তু চাকরি করি ঢাকা শহরে, মানে 2002 সাল থেকে আমি চাকরি করি। আমার প্রথম বেতন ছিল 3000 টাকা। আমি 2500 টাকা বেতন। আপনি 2500, আমি 3000। জি, আমি ওই সময় আমার মনে পড়ে, আমি যখন পড়াশোনা করেছি আমি বিভিন্ন পত্রিকায় লিখতাম, একটা আর্টিকেল লিখে যে আমি সম্মানী পেতাম, সেটা দিয়ে আমার সারা মাসের হলের খরচা উঠে যেত, থাকা খাওয়া হয়ে যেত। তো এখন এটি ডিপেন্ড করে যে আপনি কোন মিডিয়াতে কাজ করার যোগ্য। আমি এমনও মিডিয়া বলবো, বাংলাদেশে এমনও নিউজ মিডিয়া আছে, পত্রিকা, টেলিভিশন চ্যানেল আছে, যে যেখানে কিন্তু অন্য অনেক চাকরির চেয়ে অনেক বেশি বেতন। তার যোগ্যতা থাকলে, যদি সেই যোগ্যতাটা কেউ প্রমাণ করতে পারে। ডেইলি স্টারের কথা বলি, ধরেন শুধু আমি ডেইলি স্টারই বলছি না, ডেইলি স্টার আছে, প্রথম আলো আছে, আরো কিছু পত্রিকা এবং আপনার টেলিভিশন চ্যানেল আছে যারা কিন্তু হাইলি পে। কারো যদি ইন্টারন্যাশনাল মিডিয়া এক্সিলেন্ট ভালো স্কিল থাকে, নলেজ থাকে ওই ভাষার উপরে। আরেকটা বিষয় সাংবাদিকতা বলি, সাংবাদিকতাটা এই জন্য করা দরকার, বলা হয় যারা সাংবাদিকতাটা করে তারা অন্যান্য পেশাগুলোতে খুব ভালো করতে পারে। যেমন আপনি যদি পাবলিক রিলেশনসে আমাদের শিক্ষার্থীরা আসতে চায়, বা কমিউনিকেশনস অফিসার হতে চায়, রিসার্চ অফিসার হতে চায়, অ্যাডভোকেসিতে কাজ করতে চায়, তারপরে আপনার যদি কোনো তারা কনসালটেন্সি ফার্ম করতে চায় সেগুলোতে কিন্তু, বা অ্যাড এজেন্সি করতে চায়, প্রোডাকশনে আসতে চায়, তাদেরকেও কিন্তু অন্তত 2-3 বছর সাংবাদিকতা করা উচিত। তাতে কি তার নেটওয়ার্কটা বাড়বে, তাদের মিডিয়া মার্কেটটা সম্পর্কে ভালো জানা হবে, কমিউনিকেশন সেক্টরটা সম্পর্কে ভালো জানা হবে। এই জন্য আমি একটা কথা আবারও বলি যে এখানে পরিশ্রম ছাড়া রাতারাতি বড় হওয়ার সুযোগ না, আমি মনে করি সুযোগ নাই, থাকা উচিত না। যে কোনো পেশায় আপনি পরিশ্রম করে অর্জন করে নিতে হবে। অনেকের মধ্যে আমি স্যার বলি, স্যার এই ঢাকা শহরে আমি যাদেরকে পরিশ্রম করতে দেখেছি তাদের এডুকেশনাল কোয়ালিটি, কোয়ালিফিকেশন অ্যান্ড স্কিল অ্যান্ড হার্ড লেবার যারা দিতে পেরেছে তারা সবাই ভালো করেছে। এটি বলা হয় যে মেধাবী অনেককে দেখেছি ঝরে যেতে, কিন্তু পরিশ্রমী কাউকে দেখি নাই ঝরে যেতে, এটি অনেকেই বলেন। রাইট, যিনি পরিশ্রমী তিনি কিন্তু ঝরে যান না। মানে সততা, দক্ষতা, পরিশ্রম এগুলো যদি থাকে কারো, পাশাপাশি যদি সক্ষতা তৈরি হয়, দক্ষতার পাশাপাশি সক্ষতা, সাংবাদিকতা এবং যোগাযোগ এমন একটি বিষয় আপনাকে যেমন দক্ষতা দিবে তেমনি আপনার সক্ষতা দেবে। তাহলে দুটো মিলিয়ে আপনি অনেক বড় হতে পারবেন, অনেক বড় হওয়ার সুযোগ আছে, যেটা অন্যান্য ডিসিপ্লিন থেকে তখন আপনাকে মানুষ অন্যভাবে দেখবে, অন্য চোখে দেখবে। একটি সময় ছিল আপনি জানেন যখন যে সাংবাদিক হওয়ার জন্য আলাদাভাবে কোনো শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন ছিল না, যে কেউ মোটামুটি লেখাপড়া জানলে, লিখতে পারলে, ভালো বলতে পারলে, যার সৃজনশীলতা থাকবে সেই সাংবাদিক হতে পারত। কিন্তু আমরা দেখছি ইদানিং বেশ কয়েক বছর ধরেই অনেক আপনার পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে এখন কিন্তু মিডিয়া স্টাডিজ, জার্নালিজম, কমিউনিকেশন এই নামে স্পেশালাইজড নলেজ এর ব্যবস্থা আছে। এখন দেখেন সাংবাদিকতা কিন্তু যুগ পরিবর্তনের সাথে সাথে কিন্তু আরো অনেক বেশি জটিলতর হয়ে যাচ্ছে, এবং এর জন্য প্রয়োজন হচ্ছে অনেক বিশেষায়িত জ্ঞান, বিশেষায়িত নলেজের প্রয়োজন। তো কাজেই যেহেতু এটি একটি স্পেশালাইজড অর্থাৎ বিশেষ একটি ডিসিপ্লিন, এখানে কিন্তু সাংবাদিকতা করতে হলে, প্রফেশনালি করতে হলে এবং সত্যিকার অর্থে সমাজের উপকার করার জন্য
কিন্তু আপনার একজন দক্ষ সাংবাদিকতার কথাই আমরা বলবো, দক্ষ সাংবাদিক একজনকে হতে হবে। সেই জন্য প্রথমেই প্রয়োজন যে এই বিষয়ভিত্তিক তার একটি ভালো নলেজ বা জ্ঞান। বিষয়ভিত্তিক নলেজ হতে হলে তাহলে কী করতে হবে, যে সাংবাদিকতার যে কোনো বিষয়ে, ধরেন সেটা মিডিয়া স্টাডিজ হতে পারে, জার্নালিজম হতে পারে, কমিউনিকেশন হতে পারে, যেহেতু এখন সুযোগ আছে সেহেতু এই বিষয়ে কমপক্ষে তাকে গ্র্যাজুয়েশন করতে হবে, অর্থাৎ অনার্স ডিগ্রির প্রয়োজন, মাস্টার্স ডিগ্রির কথাও আমরা বলি, এবং তার ভালো অন্যান্য জ্ঞানও থাকতে হবে। বিশেষ করে এই বিষয়ভিত্তিক জ্ঞানের পাশাপাশি একজন সাংবাদিক হতে ইচ্ছুক এবং ভালো লিখন দক্ষতা, বাংলা এবং ইংরেজি ভাষায় ভালো লিখন দক্ষতা, শ্রবণ দক্ষতা, এই দক্ষতাগুলো প্রয়োজন। পাশাপাশি তাকে প্রেজেন্টেশন একটা স্কিল থাকতে হবে। প্রেজেন্টেশন করতে গেলে কী লাগবে আপনি জানেন, আধুনিক তথ্য প্রযুক্তি সম্পর্কে বিশেষ করে তার একটি ভালো কম্পিউটার নলেজ প্রয়োজন। তারপরে লেটেস্ট যে মাধ্যমগুলো এসছে, সোশ্যাল মিডিয়া, ডিজিটাল মিডিয়া, এগুলো তাকে জানতে হবে। পাশাপাশি টুলস এবং টেকনিক্সগুলো জানতে হবে। নানা ধরনের আপনি এখন দেখবেন সাংবাদিকতার জন্য নানা ধরনের প্রযুক্তিগত জ্ঞানের প্রয়োজন হয়। যেমন এখন একজন সাংবাদিককে নিজেকেই অডিও ভিডিও করার কলা কৌশলগুলো জানতে হয় এবং বিভিন্ন ধরনের শুটিং ধারণ করা, দৃশ্য ধারণ করার প্রয়োজন হয়, ছবি তোলার প্রয়োজন হয়। পাশাপাশি তাকে আবার লিখতে হয় এবং একই সাথে কিন্তু মানুষের কাছে সেটা পৌঁছাতে হয়। আবার ফিডব্যাক নিয়ে নিজের লেখাটাকে, নিজের উপস্থাপনাটাকে বা নিজের কন্টেন্টটাকে আবার সেটার মান উন্নয়ন করা প্রয়োজন হয়। কাজে এই বিষয়গুলোর জন্য কিন্তু আপনি জানেন প্রয়োজন হলো একটা বিশেষায়িত জ্ঞান। এখন দেখেন অনেকেই হয়তো আমার কথায় মন খারাপ করতে পারেন যে তাহলে যারা অন্যান্য ডিসিপ্লিনে পড়াশোনা করবেন তারা কি সাংবাদিক হতে পারবেন না? যেমন ধরেন কেউ একজন অর্থনীতিতে পড়াশোনা করবেন, কেউ একজন বিজনেস স্টাডিজে পড়াশোনা করেছেন, এনভায়রনমেন্টে পড়াশোনা করেছেন, কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করেছেন, তাহলে উনি কি সাংবাদিক হতে পারবেন না? আমি বলবো যে সাংবাদিকতা একটা বিশাল ডিসিপ্লিন। এখানে ওই বিষয়গুলো যারা পড়াশোনা করছেন তাদের কিন্তু কন্ট্রিবিউশন করার সুযোগ আছে। তারা কীভাবে কন্ট্রিবিউট করবেন? তারা তাদের যে বিষয়গুলোতে তারা ভালো জানেন, বিশেষায়িত জ্ঞান যদি তাদের বিষয়ে থাকে, যেমন যিনি বিজনেস থেকে পড়াশোনা করেছেন তার যদি বিজনেস সম্পর্কে ভালো নলেজ থাকে সেই বিষয়ে তিনি লেখালেখি করতে পারেন। কিন্তু সাংবাদিকতা, যেটাকে আমরা বলবো একেবারেই সাংবাদিকতা ফিল্ড ওরিয়েন্টেড জার্নালিজম, যেখানে আপনার বোধ থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল নলেজের একটা সমন্বয় ঘটাতে হয়, সেখানে কিন্তু আপনার এই বিষয়ের গ্র্যাজুয়েটদেরই প্রাধান্য দেওয়া উচিত এবং এই বিষয়ের গ্র্যাজুয়েটদেরই এই বিষয়ে আনা প্রয়োজন আমি যেটা মনে করি। তাতে হয় কি আপনার যে পেশার সাথে যে নীতি নৈতিকতা এবং এর যে এথিক্স, প্রিন্সিপালস, সাংবাদিকতার যে স্ট্রাকচারস, এগুলো আপনি জানেন, এবং এই সংক্রান্ত আইন কানুন, নিয়ম নীতি, নীতিমালা, সেগুলো কোড অফ পলিসি, এথিক্স, কোড অফ প্রফেশনস, এই জিনিসগুলো কিন্তু স্বাভাবিকভাবেই সাংবাদিকতায় পড়ানো হয়। তো কাজেই আমি মনে করি যে যারা সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করবেন, কেরিয়ার হিসেবে চিন্তা করছেন, তাদের অবশ্যই একটি রিলেটেড ডিসিপ্লিনে, অর্থাৎ সাংবাদিকতা বা মিডিয়া স্টাডিজ বা কমিউনিকেশন, ম্যাস কমিউনিকেশন, জার্নালিজম, যে এই ধরনের একটি বিষয় থাকে অবশ্যই গ্রাজুয়েশন করা উচিত এবং পোস্ট গ্রাজুয়েশন থাকলে আরও ভালো হয়। জি স্যার, এরকমই কি হতে পারে যে অন্য ডিসিপ্লিন থেকে কেউ সাংবাদিকতায় আসলেন বা আসতে ইচ্ছুক, তিনি ইকোনমিক্সে হয়তো অনার্স মাস্টার্স করা, উনি সাংবাদিকতায় আসার আগে সাংবাদিকতা বিষয়ে প্রাতিষ্ঠানিক আরেকটি ডিগ্রি ফার্দার এডুকেশনের দিকে উনি যেতে পারেন স্যার? না, এটাই আমি বলেছি যে একটা পেশাগত পেশায় যদি আসতে চান তাহলে তাকে অবশ্যই একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং নিয়ে আসলে তারই সুবিধা হবে। যেমন আমি একটু আপনাকে উদাহরণ দিই, তিনি MBBS পাস করেছেন, ডাক্তারিতে পড়াশোনা করেছেন, উনি এখন ডাক্তার নয় যদি একজন বিজনেস পার্সন হন, তাহলে দেখেন তার সাথে কিন্তু ডিসিপ্লিনের কন্ট্রাস্ট হবে। যেহেতু এখন বর্তমানে সাংবাদিকতায়, মিডিয়ায়, কমিউনিকেশনে পড়াশোনার সুযোগ আছে, তো সেই বিষয়টি পড়াশোনা করে কেরিয়ার হিসেবে নেওয়া ভালো। এবং যে সমস্ত মিডিয়া অর্গানাইজেশন আছেন, কমিউনিকেশন ইনস্টিটিউশন বা অর্গানাইজেশন আছে, তাদেরকেও আমরা মনে করি যে এই ডিসিপ্লিন থেকে মানুষজনকে, লোকবলকে হায়ার করা উচিত। কারণ তারা যতটা দরদ দিয়ে পেশাটাকে গ্রহণ করবে, কিন্তু অন্যান্য ডিসিপ্লিন সেটা করবে না। এখন হতে পারে যে একজন হয়তো অর্থনীতিতে পড়াশোনা করেছে বা রাজনীতি বিষয়ক পড়াশোনা করেছেন বা সমাজবিজ্ঞানে পড়াশোনা করেছেন, কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করেছেন এবং তারও নলেজ অনেক বেশি, এটাও স্বীকার করি যে তার যে নলেজ কম তা না, কিন্তু তার উচিত হবে তার ডিসিপ্লিনে কাজ করা। তাহলে
জি স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ স্যার। আশা করি আমাদের সাংবাদিকতার শিক্ষার্থীবৃন্দ যারা আপনার বিশ্ববিদ্যালয়ের তো বটেই, সব বিশ্ববিদ্যালয় বাংলাদেশের এবং বাংলাদেশের বাইরেও তো আমাদের বাংলা ভাষা বুঝতে সক্ষম, জি। মানে ত্রিপুরা রাজ্য, পশ্চিমবঙ্গ, আসাম, সারা পৃথিবীতেই বাঙালি আছে। অনেক আছে। ফলে মিডিয়া স্টাডিজ, কমিউনিকেশন, জার্নালিজমের স্টুডেন্টরা খুব উপকৃত হবে স্যার। স্যার আপনাকে অনেক ধন্যবাদ স্যার। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। জি স্যার।